টিআরটি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছিল যে এই ওসমান হাদি ইস্যুতে, আচ্ছা আপনার মানে আপনার মতামত কি হতে পারে, মানে ওকে কি হতে পারে? ভাই, এটা তো আমি কিভাবে বলবো? জার্মানিতে বসে আমি কিভাবে বুঝবো যে কে খুন তারপরেও করতে মানে পারে? আপনারা তো যেহেতু অ্যানালাইসিস করেন যুক্তি, মানে কি হতে পারে এটা? না ভাই, আমি এই ধরনের মানে উদ্ভট কথাবার্তা তো বলি না যে কে মারতে পারে। এটা তো আমার ভাই, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে, আমি আপনাকে একটু মিউট করে কথা বলি। আপনি আপনি চেহারা দেখিয়ে দেখিয়ে কথা বলতেছেন, আপনার চেহারা কি দর্শকরা দেখবে, নাকি আপনার কোনো নিরাপত্তা সমস্যা নাই তো? না, আচ্ছা, আপনি ভিডিও অফ করে দিয়েছেন। ভাই, আমি তো এই ধরনের আহ, আহ, রাজনৈতিক আলোচনা তো আমরা করি না। এই কারণে হচ্ছে গিয়ে কে মারতে পারে, কে মারছে, এগুলো আমি আমি কখনো বলি না। আমার কাছে যতক্ষণ পর্যন্ত যথেষ্ট যুক্তি প্রমাণ না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি এই সমস্ত বিষয়ে কথা বলি না। এখন আচ্ছা, আপনি আবারও আনমিউট করে ফেলছেন, আপনাকে আবারও মিউট করে দিচ্ছে, আপনার পিছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। তো এই কাজগুলা ভাই আমাদের কাজের সাথে যায় না, হ্যাঁ, যে কে মারতে পারে। তবে ওই যেই ঘটনাগুলি আমি দেখেছি, সেই ঘটনাগুলা দেখে মনে হচ্ছে এটা কোনো, যেহেতু রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে, এটার পিছনে বিভিন্ন পক্ষের কোনো একটা সুবিধা থাকতে পারে। বিশেষ করে যারা ভারত বিরোধী রাজনীতি করে বাংলাদেশে, তাদের একটা বড় সুবিধা এখানে এখানে থাকবে, কারণ এটার দ্বারা হাদি হত্যার মাধ্যমে তারা ভারত বিরোধীর যে রাজনীতি সেটাকে একটু জোরালো করতে পারবে। এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু ভাই, কে মারছে, কেমনে মারছে, এটা তো ভাই পুলিশের ব্যাপার। এটা তো আমার বক্তব্যতে তো কিছু যায় আসে না। আমি তো এই বিষয়ে এক্সপার্টও না। হ্যাঁ, সবার সব বিষয়ে মতামত দেওয়াটা উচিত না। বা এখন ফেসবুকে, ইউটিউবে ঢুকলে দেখা যায় যে যে যেমনে পারে, যা ইচ্ছা, যত বিষয় আছে পৃথিবীর সব কিছু জানি না বিষয় আছে। এক একজন মানুষ, ফেসবুকের এক একজন ব্যক্তি পৃথিবীর সব কিছু জানে। হ্যাঁ, মানে যে কোনো একজন ব্যক্তির প্রোফাইলে ঢুকলেই দেখা যায় সে সাকিব আল হাসানের ক্রিকেট কেমনে খেলা উচিত ছিল সেটা নিয়ে বিস্তারিত সে গবেষণা লিখতেছে। তারপরে হচ্ছে গিয়ে অমুক মন্ত্রীর কি রকম, কিভাবে এই জিনিসটা করা উচিত ছিল সেটা নিয়ে বিস্তারিত গবেষণা লিখতেছে। তারপরে হচ্ছে গিয়ে ফুটবল খেলোয়াড় কিভাবে ফুটবল খেলা উচিত ছিল মাঠে, সেটা নিয়ে বিস্তারিত গবেষণা লিখতেছে। সিনেমা যারা বানাইতেছে তারা, মানে সিনেমা নিয়ে যারা রিভিউ লিখতেছে, তারা লিখতেছে সিনেমাটা কিভাবে বানানো উচিত ছিল সেটা নিয়ে বিস্তারিত গবেষণা লিখতেছে। এখন ভাই, বাংলাদেশের ফেসবুকে ঢুকলে দেখা যায় যে সবাই সবকিছু বিষয়ে এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, সবাই সবকিছু জানে, সবাই সব বিষয়ে মানে মহাজ্ঞানী। এক একটা মানে ফেসবুক অ্যাকাউন্ট হইতেছে একটা মহাজ্ঞানের এক একটা ভান্ডার। হ্যাঁ, সে দুনিয়ার এমন কিছু নাই রে জিজ্ঞেস করলে সে বলতে পারে না, সে সব জানে। হ্যাঁ, কিন্তু আসলে তো আমরা বুঝি যে বাংলাদেশ হইতেছে অশিক্ষিত মূর্খদের একটা দেশ। এইখানে যে বেশিরভাগ মানুষ যারা বসবাস করে, এরা ম্যাক্সিমাম অশিক্ষিত মূর্খ, গুয়ার। ওদের দুনিয়া মানে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে কিছুই আইডিয়া নাই। এখন আপনি ফেসবুকে ঢুইকা দেখবেন যে অমুকে বলবে অমুকে মারছে, তমুকে বলবে তমুকে মারছে, তমুকে বলবে ভারতে মারছে, তমুকে বলবে আমেরিকা, ইসরায়েল, অমুক তমুক তমুক, হ্যান ত্যান কইরা একেবারে একাকার অবস্থা। ভাই, এরা যারা এগুলা কইতেছে তাদের একজনেও এই বিষয়ে এক্সপার্ট না। এইটা যাদের দায়িত্ব, যে পুলিশের দায়িত্ব পুলিশকেই করতে দেওয়া উচিত, যে কে মারছে, কিভাবে মারছে, সেগুলো তাদেরই বের করতে হবে খুঁজে। আমরা ভাই এখান থেকে মানে বিজ্ঞ মতামত না দেওয়াটাই উত্তম। পুলিশের জন্য অপেক্ষা করা উচিত, তারা এই বিষয়ে কি ইনভেস্টিগেট করে বের করে সেটা বের করাটা মনে হয় ভালো। হ্যাঁ, টিআরটি ভাই বলেন এবার। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে মাহফিল চলতেছে, একটু আওয়াজ অসুবিধা হবে, তারপর আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছি, বলেন।
আচ্ছা, আপনারা প্রায় সময় বিভিন্ন ভিডিওতে যে বলেন মানে অমুক মৌলবাদী, অমুকের জন্য দেশের এই অবস্থা হচ্ছে, অমুকের জন্য এই হচ্ছে, অমুক মৌলবাদীদেরকে ঠাঁই দিচ্ছে। আসলে দেখেন তারা কি করবে? যেমন শেখ হাসিনা যে রাষ্ট্র পরিচালনা করছে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে অনেককে অনেককে মানে খুশি করে বা অনেক কিছু স্যাক্রিফাইস করে রাষ্ট্র পরিচালনা করা লাগে। এই যেমন বর্তমানে এই যারা এনসিপি বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস আলম বলেন, ওরাও বিভিন্ন ইসলামী দলের সাথে সম্পর্ক রাখছে, মানে তাদের রাজনৈতিক স্বার্থে, এবং করতে হয়, এটা ছাড়া তো উপায় নেই। এবার আপনারা যদি মানে যেভাবে বলেন যে এই যুক্তি দিয়ে রাষ্ট্রে এই পরিবর্তন করতে হবে, ওই পরিবর্তন করতে হবে, কিন্তু দেখেন আপনারাও বাংলাদেশের মতো অবস্থানে যদি কিছু করতে চান, আপনারাও পারবেন না। আপনারাও এসব মৌলবাদী বলেন, ইয়া বলেন, এগুলোর সাথে সম্পর্ক রেখেই করতে হবে। এখন এটা ব্যাপারে আপনার মতামত কি? এই জন্য আমি যদি এরকম করতেই হয় ভাই, তাহলে তো আমি বাংলাদেশের রাজনীতিতে যাবই না। যদি করতেই হয়, মনে করেন এখন যদি আপনি আমারে বলেন যে ভাই বাংলাদেশে সরকারি চাকরি করতে হইলে ঘুষ খাওয়ানি লাগবো, ঘুষ ছাড়া সরকারি চাকরি করণই যাব না। তাইলে ভাই আমি আপনার বলবো ভাই তাইলে আমি সরকারি চাকরি করব না। অসুবিধা কি ভাই? আমি তো ঘুষ খাবো না, এটা তো এক নাম্বার কথা হইতেছে আমি ঘুষ খাবো না। এখন যদি আপনি আমার কন যে সরকারি অফিসে ঘুষ খাইতেই হবে, সরকারি চাকরি করলে ঘুষ খাইতেই হবে, আমি তাহলে চাকরি করব না। দরকার নেই আমার চাকরির ভাই। নিজে মানে রিক্সা ঠেলা খাবো, অসুবিধা কি? আমার তো অসুবিধা নেই, রিক্সা ঠেলা খাইতে আমার কোনো সমস্যা নেই। বাংলাদেশে যখন আমি বসবাস করছি তখন বিভিন্ন অফিসে একটা কাগজ, সামান্য একটা কাগজ মানে ইয়া করার জন্য, সিগনেচার করানোর জন্য আমার বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে হয়েছে, বিভিন্ন অফিসে ঘুরতে হয়েছে। কিন্তু আমার পলিসি ছিল আমি নিজে জীবনে কোনোদিন 2 পয়সা ঘুষ দিব না, ঘুষ খামু না, ঘুষ নিমু না। হ্যাঁ, একদম স্ট্রিক্টলি আমি এই জিনিস ফলো করছি সারা জীবন। এই কারণে আমি জীবনে অনেক সাফার করতে হয়েছে আমার। আমি বাংলাদেশের একটা অফিসে গেছিলাম, অফিসে গিয়ে আমারে বলছে যে 2,000 টাকা দিতে, 2,000 টাকা দিলে এটা তাড়াতাড়ি করায় দিবে। আমি বলছি না, 2,000 টাকা কেন, 2 পয়সা আমি দিব না ঘুষ। আমারে যেটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুসারে আমারে করায় দেন। তখন তারা আমারে ঘুরাইছে। মাসের পর মাস আমি অফিসে গিয়া বসে ছিলাম, মাসের পর মাস আমার অফিসে গিয়া ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে। অনেক দিন পরে আমি সেই কাগজটা হাতে পাইছি। আমার প্রপার ওয়েতেই পাইছি, যেহেতু আমার কাগজপত্র সব ঠিক ছিল। আমার তো না দেওয়ার কোনো স্কোপ তাদের নাই, কিন্তু আমার তারা ঘুরাইছে, যেহেতু আমি ঘুষ দিব না, যেহেতু আমার অনেক দিন ঘুরাইছে তারা। ঘুরাইতে ঘুরাইতে আমার বারবার কইছে আপনি ওই যে পানির দোকানে গিয়ে ঘুষটা দিয়ে আসেন, আপনার এই কামটা করাই দিতেছি। পিওনে এসে আমার কয়েকবার বলছে যে ভাই এটা কামটা তো সহজ, খালি টাকাটা দেন কামটা হয়ে যাবে। আমি বলি না, আমি টাকা দিব না, ঘুষ দিব না। দরকার হলে আমি এখানে বয়ে থাকুম, কিন্তু ঘুষ দিব না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস আমার চলে গেছে। আমি দিনের পর দিন মানে সহ্য করছি। সহ্য করে আমি অনেক দিন পরে কাগজটা তুলতে পারছি, একটা সাধারণ একটা কাগজ, আমার অফিসিয়াল একটা কাগজ। আমি তো ঘুষ খাইনি। মানে আমি তো মানে এই জন্য আমি যেটা করছি যে এখন বাংলাদেশে থাকতে হলে তো পদে পদে এই ঝামেলার ভিতর পড়ন লাগবে। এই জন্য আমি বাংলাদেশি থাকুম না। যা যা তোর বাংলাদেশে থাকলাম না, যা তোর বাংলাদেশ তোরা থাক, যারা তোরা ঘুষ নেওয়া নেই করস তোরাই থাক, যা। এই জন্য আমি বাংলাদেশি ছেড়ে দিচ্ছি ভাই। এখন এই কারণে যদি এই রকমের মানে আদর্শ থেকে বিচ্যুত হয়ে কোনো কাজ করতে হয়, তাহলে তো আমি সেই কাজেই যাব না ভাই। আমি আমার আদর্শ, আমি আমার নীতি, এটা সারা জীবন ফলো করছি। সারা জীবন আমি স্ট্রিক্টলি ফলো করছি, এবং কাউরে আমি কোনোদিন 1 পয়সা কারোটা মারি নেই। কেউ আমার 1 পয়সা, হ্যাঁ আমার টাকা অনেকে মারছে, কিন্তু আমি কারো কখনো 1 পয়সা মারিনি। এবং আমি চাইও না কেউ আমার 1 পয়সা মারুক, কারণ আমার প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা পয়সা আমার কষ্টের টাকা। আমি পরিশ্রম করে উপার্জন করি টাকা। এই কারণে আমি সেই বাংলাদেশের রাজনীতিতেও যাবো না যেখানে আমার মানে 2 নম্বরীকরণ লাগবো, বা আমার আদর্শ থেকে বিচ্যুত হইতে হবে। আমি আমার কাজ দিলে হবে, আমি এইটাকে বেছে নিব, বরঞ্চ যে আমি সমালোচনা করব। যারা এই কাজগুলো করবে তাদেরকে আমি সমালোচনা করব। তো ভাই যারা এই কাজগুলো করবে তাদের তো সমালোচনাটাও শুনতে হবে। আমরা যদি সমালোচনা করি তাহলে সেটাও তো তাদের শুনতে হবে। সেটা তো তাদের
তারা যদি আকাম করে তাহলে সমালোচনাটা শোনার মন মানসিকতা নিয়েই তাদের সেই আকামটা করতে হবে। শেখ হাসিনা যদি আকাম করে তাহলে তার সেটা নিয়েই আকামটা করতে হবে। হ্যাঁ, বলেন। এখন জুলাই আন্দোলনের সময় আপনারা অনেকে দেখছি শেখ হাসিনা সমালোচনা করছেন, হ্যাঁ, কিন্তু এখন দেখা যায় যে যেমন আসাদ নূর, রায়হান জুয়েল, মানে আপনাদের সমমনা যারা, তারা দেখলাম যে অনেকে বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার, কিন্তু সে বাংলাদেশের যে ক্রাইমটা করছে তার মৃত্যুদণ্ড, ফাঁসি হওয়ার কথা, কিন্তু আপনারা তারপরও তাকে সমর্থন দিচ্ছেন, এটা কেন? আপনারা আপনারা আমাকে কবে শেখ হাসিনাকে সমর্থন দিতে দেখলেন ভাই? এই যে যেমন আসাদ নূর বা রায়হান জুয়েল, ভাই প্রত্যেকেই তো আলাদা আলাদা মানুষ। আপনারা এই কথার মানে কি ভাই? আরেকজনের কথার দায় আমি কেন নিতে যাব? বুঝলাম না তো ভাই। আচ্ছা, আপনার মতে কি ওনার ফাঁসি হওয়া উচিত? ফাঁসি হওয়া মানে বিচার হওয়া উচিত। ফাঁসি, আমি ফাঁসির সমর্থক না। যেহেতু ওনাকে যেহেতু মৃত্যুদণ্ড দিয়ে দিছে, আদালত থেকে রায় দিয়ে দিছে। না, এই রায় তো হচ্ছে গিয়ে পলিটিক্যালি বায়াসড রায়, যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, কিন্তু বিচার দেখেন, হওয়া উচিত। আত্মপক্ষ সমর্থন করুক আর যাই করুক, এটা তো সম্পূর্ণ প্রমাণিত, অনেকগুলো ফুটেজ আছে, ভিডিও আছে। না না, যে প্রমাণিত অপ্রমাণিত সেটা ইয়া করে কোর্টে। হ্যাঁ, এটা আপনি বললে হবে না। আর কোর্ট হইতে হবে নিরপেক্ষ, যেটা উভয় পক্ষের আহ, বক্তব্য প্রদানের সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন। আচ্ছা ভাই, আপনার পেছন থেকে তো অনেক সাউন্ড হচ্ছে, কিছু বোঝা আচ্ছা, যাচ্ছে না। এই লাস্ট প্রশ্ন আপনি বলে দেন, আমিও প্রশ্নটা করতেছি। আচ্ছা, মনে করেন বাংলাদেশের আলেম সমাজ, মানে অনেকে শুনছি মানে আপনাদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ, তো তারা কি কেউ আপনাদের সাথে লাইভ করবে কিনা? আমি মানে তাদের কথাগুলো শুনতে চাচ্ছি, যেমন ইমরান বিন বশির, আব্দুল্লাহ আল মাসুদ, এদের বক্তব্যগুলো শুনতে শুনতে মানে আপনাদের চাইতেও ওনাদের কথাগুলোর প্রতি আমাদের আকর্ষণটা বেশি। এই জন্য চাচ্ছি যে ওনাদেরকে বেশি বেশি নিয়ে আসুন, ওনাদের ব্যাপারে কি মানে কিছু বাংলাদেশের বলবেন কি? রাজনৈতিক লোকজন? না না না, ইসলামিক স্কলার যারা আছে তারা আগে, যেমন ইমরান বিন বশিরের মতো মানুষজন। তাদেরকে তো না, মানে মুমিন দের পক্ষ থেকে সেটা বলতেছেন, নাকি ইমরান বিন বশিরের মতো যারা ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে মানে বাংলাদেশের মসজিদের ইমাম, মানে ইমরান বিন বশির টাইপের এরকম আর কি। কিন্তু ওনারা আসলে তো ওনাদের নিরাপত্তা সমস্যা হবে। ওনারা আছে, অনেকে অনেকে যোগাযোগ করে, কিন্তু ওনাদের তো নিরাপত্তা দিকটা চিন্তা করতে হবে। ওনারা বাংলাদেশে থাকেন, ওদের তো পরে মেরে ফেলবে। আচ্ছা, এমনি ওনাদের মধ্যে আমি কাউকে এরকম পার্সোনাল যোগাযোগ করতে পারি নাই। আসলে আমার জানার ইচ্ছা যে মানে ওনারা বিশেষ করে কোন কোন টপিক গুলোর কারণে সন্দিহান হয়েছে, এটা একটু বলবেন? এক একজন তো ভাই এক একটা কারণে, এটা তো এইভাবে বলা যায় না। তবে বেশিরভাগ, যেটা আমি দেখেছি, যেটা বেশিরভাগ হচ্ছে গিয়ে যে নবী মোহাম্মদের চরিত্র নিয়ে বেশিরভাগ মানুষ একটু ইয়া হয়েছে আর কি। আহ, তার যে চরিত্র ছিল, মোহাম্মদের যে চরিত্র ছিল, সেটা নিয়ে তারা ফ্রাস্ট্রেটেড আর কি, হতাশ হয়েছে, যে এগুলা জানার পরে হতাশ হয়েছে অনেক। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, কিন্তু এগুলাকে তো অনেকে মানে ডিফেন্ড করে অনেক ভাবে, মানে ডিফেন্ড আমারও তো যে কোনো যুক্তিতে আসে না, ডিফেন্ড আমারও তো যুক্তিতে ধরে না। যে কোনো, মনে করেন, ভয়ঙ্কর খুনিরও তো কিছু ডিফেন্ডার থাকবে, তাই না? দেখেন না, এখন জামাত ইসলামী গোলাম আজমের ডিফেন্ডার আছে না বাংলাদেশে? গোলাম জি। আজম, নিজামী, সাইদি, এদেরও তো ডিফেন্ডার বাংলাদেশে পাওয়া যায় ভাই। ডিফেন্ডার তো সবসময় থাকবেই। যে খুনি, যত বড় খুনি আপনি হন না কেন, আপনি ফেসবুকে ইয়া করেন, লেখেন, যে আপনারও দেখবেন দুই চারটা সমর্থক আপনারও গজায় গেছে, হ্যাঁ? দুই চারজন পিছন থেকে আপনারও পিঠে থাপ্পড় দিবে। আপনি যত খারাপ কিছুই লেখেন না কেন, আপনি যদি এরকমও লেখেন সবাইরে মেরে লাওয়া, সবাইরে জবাই করা, এটা লিখলেও দেখবেন দুই চারজন আপনার পক্ষে দাঁড়ায় যাবে এবং আপনার ডিফেন্ড করবে। এখন বাংলাদেশের তো এই অবস্থা, অশিক্ষিত জনগোষ্ঠীর এইরকমই অবস্থা হয়। এখন এইটা তো ডিফেন্ডার তো থাকবে। এখন আপনি তো
সব পক্ষ শুনে, সব পক্ষের মতামত শুনে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিবেন। অনেকেই আছেন যারা এই সব পক্ষের মতামত শুনে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিতে চান। ঠিক আছে, টিআরটি ভাই, আপনাকে আজকে তাহলে বিদায় জানাই। আচ্ছা, এটা এই লাস্ট, আচ্ছা এটা আমি বেরিয়ে যাচ্ছি, এটা বলে বলে শেষ করে দিয়েন। আচ্ছা, যে মনে করেন আপনার উপর যে একবার হামলা হয়েছিল, হ্যাঁ, ওই মুহূর্তে, মৃত্যুর মুহূর্তে আপনার কি একটু সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আসছিল? মানে আমি তো যতটুকু জানি, মানুষ আত্মহত্যা বা মৃত্যু মুখে এরকম হয়। না, আসে নাই। আচ্ছা, একটু ঠিক আসে আছে, নাই। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। কারণ আমি তো বিশ্বাস করি না তাহলে আসবে কোত্থেকে। আমি তো জানি এগুলা হচ্ছে গিয়ে একদম ডাহা ফালতু কথা, মানে ডাহা, মানে গাঁজাখুরি, মানে অসভ্য বর্বরদের মতদর্শ। আমি কেন এই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এগুলা নিয়ে চিন্তা করব? আমি বরঞ্চ ভাবছি যে আমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে পৌঁছাইতে পারি নাকি, হাসপাতালে পৌঁছাইতে পারি নাকি, সেটা পৌঁছাইতে পারলে আমার জানটা বাঁচবে। হ্যাঁ, যত দ্রুত আমি হাসপাতালে পৌঁছাতে পারবো তত দ্রুত আমার আহ, বাঁচার সম্ভাবনাটা বাড়বে, এবং ডাক্তাররা যত দ্রুত আমাকে চিকিৎসা দিতে পারবে তত দ্রুত আমি আহ, আমার জীবনটা রক্ষা পাবে।